আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিতে আইজিপিকে চিফ প্রসিকিউটরের চিঠি। ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা হয় তার বিরুদ্ধে। সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 6 দিনের রিমান্ড। একই মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো আমির হোসেন আমুকে। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি মন্তব্য রিজভীর। মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে জানালেন আওয়ামী লীগ আমলে বঞ্চিত হন অনেক চিকিৎসক। খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। রাজধানী ডিভাইডারের লোহার গ্রিল গায়েব। ফুটওভার ব্রিজে না উঠে রাস্তা পারাপার করছেন পথচারীরা, বাড়ছে দুর্ঘটনা। যখন ওরা এক কোম্পানির বেশি বাস থাকে তখন খুব পারাপারি করে, তখন তো ভয় লাগে। কতজন দৌড় দিয়ে আবার পিছিয়ে দেয়, ওই সময় তো দুর্ঘটনা ঘটে। যখন আন্দোলন সংগঠন ছিল, আইল্যান্ডের যে রেলিং ছিল, এগুলো যদি একটাও নাই এখন, যেখানে পারার সুযোগ পা ওখান দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। গণ অভ্যুত্থানে স্বামী নিহতের মিথ্যা অভিযোগে আশুলিয়ায় এক নারীর মামলা। মারা যাননি, থানায় গিয়ে জানলেন ভুক্তভোগী আলামিন। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুরিতে আসছিলাম। জুরিতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আসছিলাম। আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। কালো টাকা সাদা করার আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের মেগা অভিযান। দেশের 17 এবং রাজ্যের 12 এলাকায় চলছে তল্লাশি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে এই চিঠি পাঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চিঠি প্রেরণ করেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একটি আবেদনে শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারের আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের 18 নভেম্বরের মধ্যে গ্রেফতার করে হাজির করার নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি। সরাসরি জেনে নেব তার কাছ থেকে। বিথি, চিঠি পাঠানোর প্রসঙ্গে চিফ প্রসিকিউটর কি বললেন ব্রিফিংয়ে, সে ব্যাপারে জানতে চাই আমরা। গত 10 তারিখে অর্থাৎ গত পরশু দিন পুলিশ সদর দপ্তরে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন অফিস থেকে অনুরোধ জানানো হয় যাতে করে পুলিশ সদর দপ্তর হয়ে ইন্টারপোলকে তার অনুরোধ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য। এখানে একটি বিষয় কিন্তু আছে, সেটি হচ্ছে যে রেড অ্যালার্ট জারির জন্য অনুরোধ বা আবেদন করা মানেই কিন্তু যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বিষয়টি কিন্তু সেটি না। এই যে অপরাধের যে অভিযোগ আছে, সেই অভিযোগের কাগজপত্র, যে মামলা, অর্থাৎ সব কিছু
বিবেচনা করে যা পর্যালোচনা করে তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবে ইন্টারপোল কমিশন যে রেড অ্যালার্ট জারি করবে কি না। আর আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে কিন্তু গত মাসের 18 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই মাসের 18 নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থিত করার জন্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে তিনি ভারতে আছেন, সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। এখানে দুইটি বিষয় আমরা একটু জিজ্ঞেস করেছিলাম, সেটি হলো যে ভারতের সাথে তো আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে 2013 যেটি, তার আওতায় কেন আমরা আনতে পারছি না। ইন্টারপোলের ক্ষেত্রে হোক, বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে হোক, রাজনৈতিক মামলাটি বা অভিযোগটি যখন রাজনৈতিক প্রকৃতি হয়ে থাকে, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ইন্টারপোল সাধারণত যে রেড অ্যালার্ট জারি করা হয় তারপর তাকে ফিরিয়ে দেওয়া হয়, এই প্রসেসিং কিন্তু সাধারণত সফল খুব কমই আমরা কিন্তু হতে দেখেছি। এখন পর্যন্ত 17 জনকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি রেড অ্যালার্ট জারি করার পর। কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বা রাজনৈতিক মামলাগুলোর ক্ষেত্রে, কারণ এখন যে মামলাগুলো হত্যা, গণহত্যা, যদিও সেগুলো ফৌজদারি আইনের মধ্যেই আমরা রাখতে পারি, কিন্তু যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং গণ একটা অভ্যুত্থানের মাধ্যমে, অর্থাৎ সার্বিক দিক বিবেচনায় সেটিকে আসলে রাজনৈতিক একটি প্রকৃতি বা রাজনৈতিক দিক একটি দেয়ার কাঠামোর মধ্যে আসলে তিনি পড়ে যান। তারপরেও এখন পর্যন্ত তারা বলছেন যে তারা চেষ্টা করছেন এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি সেই আওতায় এবং ইন্টারপোলের মাধ্যমে সবভাবে তারা চেষ্টা করবেন। বুঝতে পেরেছি, পরবর্তীতে আরো জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এই সময় রিমান্ড বাতিলে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে শম্ভুর রিমান্ড দেওয়া হয়। একই আদালতে শম্ভুর সঙ্গে তোলা হয় 14 দলের মুখপাত্র আমির হোসেন আমুকে। একই মামলায় তাকেও 6 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় আমুর আইনজীবীরাও আদালতে জামিন আবেদন করেন। তবে আবেদন নাকচ করে আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দিনের ভোট রাতে মেরে বক্সে ভরে সে নিজকে অবৈধভাবে নিজকে এমপি ঘোষণা করেছিল এবং সে তার এলাকায় মাদক সহ বিভিন্ন চোরা কারবারিতে সে এলাকাটাকে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তিনি এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না। তাকে এই মামলায় রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে। তাকে এই মামলায় রিমান্ড আমরা বাতিলের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, খন্দকার মোশতাক ছবি নামালেও জিয়াউর রহমান তার ছবি পুনরায় টাঙিয়েছিলেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জানান, ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার আমলে বিভাজন করা হয়েছিল। অনেকে বিএনপির সাথে যুক্ত থাকায় পদোন্নতি দেওয়া হয়নি, রাজনৈতিক কারণে পদবঞ্চিত করা হয়েছে। একই পদে 15 থেকে 16 বছর চাকরি করেছেন অনেকে। যারা সচিব, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তাদের দেশ বদলে কোনো অবদান নেই, এমন মন্তব্য করেন তিনি। বলেন, তারা গণতন্ত্রের জন্য মিছিল করেননি, বরং ঠেকানোর চেষ্টা করেছেন। খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। জিয়াউর রহমান 7ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আর কাকরাইল মসজিদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা। নতুবা 24 ঘন্টার নোটিশে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। সকালে প্রেস ক্লাবে তাবলিগ ও ইজতেমা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান, তারা কোনো সংঘাত চান না। তবে কোনো রকম উস্কানি দেওয়া হলে সেই পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে। এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সাদপন্থীদের সাথে তারা আলোচনায় বসতে রাজি। এর আগে মাওলানা সাদ কান্দুলভিকে তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। বক্তাদের দাবি, সাদপন্থীরা সংঘাত সৃষ্টি করতে
নানা ষড়যন্ত্র করছে। তবে জুবায়েরপন্থীরা সব সংঘাত মোকাবেলা করতে প্রস্তুত। টঙ্গীর ইজতেমা ময়দান শতকরা 90% উলামাপন্থী তাবলিগের সাথী তথা উলামায়ে কেরামের পরামর্শে শুরাই নিজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে, অন্যথায় 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে পিপিআর নিয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর সরকার। এ নিয়ে করা হচ্ছে নীতিমালা। এ বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। নেওয়া হবে জনগণের মতামত। প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না। সময় বাড়ালেই ব্যয় বাড়ে, যার সাথে দুর্নীতি জড়িত। যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয় এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে। সড়ক দুর্ঘটনা রোধে ডিভাইডারে ব্যবহার করা হয়েছিল লোহার গ্রিল। ছাত্র জনতার আন্দোলনের পর যার বেশিরভাগই এখন চোখে পড়ে না। এই সুযোগে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়েই পার হচ্ছেন পথচারীরা। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনাও, যার জন্য পরিবহন সংশ্লিষ্টদের অজুহাতের ঝুলিতে যোগ হয়েছে নতুন সংযোজন। রাস্তা পারাপারে নানা কায়দার শারীরিক কসরত চোখে পড়ে হরহামেশাই। নিয়ম ভাঙার খেলায় পিছিয়ে নেই নারী পুরুষ ছেলেবুড়োর কেউ। এমনকি সময় বাঁচাতে কোলের শিশুকে নিয়েও ঝুঁকি নিতে পিছুপা হচ্ছেন না অনেকে। এ যেন মিডিয়ানের ফাঁক দিয়ে নিজেকে বের করার এক জাদুকরী পন্থা। যান্ত্রিক এই শহরে অসুস্থ মানুষের পথ চলা যেন আরও কঠিন। জীবনের তাগিদে জীবন হাতে নিয়েই চলতে হয় তাদের। এখন তার উচিত ছিল স্পিডটা কমানো, সে স্পিড না কমে যত স্পিডে মানে স্পিডেই আবার বেশি স্পিডেই গাড়িটা ঘুরাই ফেলে। এই যে আকাশ, তারপর এই যে তুরাগ, হ্যাঁ এই রাইদা, এরা আর কি খুবই উশৃঙ্খলভাবে চালায়, কিন্তু লং রোডের গাড়িগুলো ওরা বোঝে। যখন ওরা এক কোম্পানির বেশি বাস থাকে তখন খুব পারাপারি করে, তখন তো ভয় লাগে যে কখন ওরা ভিতরে যাত্রী থাকাই সেফ না, আর বাইরে যারা যারা থাকে তাদের তো জীবনের আরও আশঙ্কা থাকে। খুব জোরে হাত উঠাতে হয়, তা না হলে তারা দৃষ্টিটা দেয় না। পরিবহন সেক্টরের উচিত এখানে শিক্ষিত এবং মার্জিত লোকজনকে আনা। অনেক ড্রাইভার থামায়, অনেকে থামায় না। ওরা অনেকে তারা নেশা করে, তারা তো ব্যবহার চালায়। ব্যস্ত জীবনে যারা ঘড়ির কাঁটার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান তারাও হন্তদন্ত হয়ে উঠে পড়েন রোড ডিভাইডারের উপর। জুলাই বিপ্লবে ছাত্র জনতার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় রোড ডিভাইডারের মিডিয়াম। এরপর থেকেই অরক্ষিত ডিভাইডার, কোথাও কোথাও দড়ি বেঁধে চলছে পথচারী ঠেকানোর চেষ্টা। রাস্তার মাঝে হুট করে পথচারী এসে পড়লে বিপদে পড়েন বাস চালকরাও। কতজন দৌড় দিয়ে আবার পিছিয়ে দেয়, ওই সময় তো দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, পারোয়া চলে গেলে আর কোনো সমস্যা হয় না। ওই যে অর্ধেখানি যায়, আবার অর্ধেখানি পিছনে দৌড় দেয়, পরে সমস্যা হয়। এই যে আত করবে দৌড় দেয়, এই যে চিপা দেয়, হুসকি মেরে দৌড় দেয়, রাত করে ব্রেক মাঝে ব্রেক হয়, মাঝে ব্রেক হয় না। ওই টাইমে সমস্যা হয়, ওই টাইমে দোষ পড়ে গাড়ি ড্রাইভারের, ওই টাইমে তো যাত্রী করে দোষ পড়ে না। অনেক মহিলা হাঁটতে পারে না, তো আমরা অনেক সময় গাড়ি থাকি, আমাদের লোকাল গাড়ি, আমরা একটু মানে অনেক সময় জোরে চালাই, অনেক সময় আস্তে চালাই, পিছনে গাড়ি থাকে। এজন্য আমাদের জন্য ব্রেকের সমস্যা হয়ে যায়, কারণ তারা তো দেখে না রাস্তা পারানোর সময়। আমরাও তো রানিংয়ে থাকি, অনেক সময় গাড়িরও ব্রেক হয় না। ডিভাইডার ও মিডিয়ান না থাকায় সড়কে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি বাস মালিকদের। যখন আন্দোলন সংগ্রাম ছিল তখন প্রত্যেকটা রাস্তার মাঝখানে আইল্যান্ডের যে ইয়া ছিল, রেলিং ছিল, যে লোহার রেলিং, এগুলো কিন্তু একটাও নাই। এখন সব ভাঙে ফাঁকা করে দিয়েছে। এখন মানুষ সব যেখান থেকে পারার সুযোগ পা ওখান থেকে রাস্তা পারাপার হচ্ছে। আর অ্যাক্সিডেন্টের এই সংখ্যাটা এই জন্য অনেক সময় বাড়তেছে। ডিএনসিসি বলছে রাস্তাটিতে এমআরটি লাইন 1-এর কাজ চলছে। মিডিয়ান বসানোর জন্য তাই অন্যান্য কাজের সাথে সমন্বয় করে চলতে হচ্ছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধেই এই বিলম্ব। তাদের কিছু কাজ আছে, আন্ডারগ্রাউন্ড ড্রিলিং আছে,
তো আমরা যদি এখন এই কাজগুলো করি তাহলে কিন্তু আবার এটা ভেঙে কিন্তু অপচয় হবে। ওদের রাইট নাও বা 2-1 বছরে ইন্টারভেনশন নাই, সেই কাজগুলো আমরা করে দিয়েছি। বাকি কাজগুলো ওরা যেভাবে রিকোয়ারমেন্ট দিবে সেই অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দেব। সরকারি অর্থ অপচয় রোধ করার জন্যই মূলত এই ডিলেটা হচ্ছে। আসলে রোড ডিভাইডারগুলো আগের অবস্থায় ফিরলে সড়ক দুর্ঘটনা কতটা কমবে সেটি এখন দেখার বিষয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। শ্রমিক সহ দগ্ধ 7 জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। সোমবার রাত 11টা নাগাদ সোনারগাঁও উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলি সিনেমা হলে হয় এই ঘটনা। চিকিৎসক জানান দগ্ধদের মধ্যে 2 জন শঙ্কামুক্ত রয়েছেন, বাকি 5 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন জয়, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুলতান, রাজু, মিজান, রিপন ও শাহজালাল। স্বজনরা জানান রাতে ঘটনাস্থলে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশের গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। লাইন, তো সেক্ষেত্রে ওইখানে একটা গর্ত ছিল, আর ওই গর্তের মধ্যে গ্যাস এসে জমছিল। তো ওই গ্যাসের যে লিকেজটা ছিল পুরোটা একবার মানে হাওয়ার প্রেসারে মানে ওনার দূরে ছিল। আর দুজন আমাদের বার্ন বেশি হয়েছে, একজন 22%, একজন 19%। ওই দুজনের ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। 7 জন ছিল, 7 জনেই মোটামুটি আহত। হয়তো জয় একটু বেশি আহত, আর জাহাঙ্গীর ভাই আর সুলতান। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো আমার সহকর্মী আমির হোসেন স্মিথের কাছ থেকে। স্মিথ, কেন বারবার গ্যাস লাইন থেকে এই ধরনের বিস্ফোরণ ঘটছে, কোনো কিছু জানা গেল কিনা এই ব্যাপারে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কি বলছে? আমি এই মুহূর্তে সোনাপুর বাজারে আছি, অর্থাৎ যেখানে অগ্নিসংযোগটি ঘটেছিল। এই আমার পেছনে আপনি দেখবেন যে গ্যাসের একটি বার্নার রাইজার আছে। সেই রাইজারের পাশে, অর্থাৎ এই কিছুক্ষণ আগে যেখানে আমি ছিলাম, যে রাইজারটি আমরা দেখাচ্ছি, সেই রাইজার থেকে একটি সংযোগ কিন্তু অবৈধভাবে নেওয়ার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। গতকাল রাত 11টার দিকে এই রাইজার দিতে, অর্থাৎ এই যে দোকান শিশির জুয়েলার্স এর পাশে একটি বড় গর্ত করে কিন্তু সেখান থেকেই গ্যাস সংযোগটি তারা নেওয়ার চেষ্টা করেছিলেন। এবং সেই সময় কিন্তু ওয়েল্ডিং এর কাজ করার সময় যেটা স্পার্ক হয়ে আগুন লাগে, এবং সেখানে গর্ত করা ছিল প্রায় 5 থেকে 6 ফিট গর্তটি ছিল। সেই গর্তের ভিতরে যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু আগুনে দগ্ধ হয়েছেন বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানকার মইনুল ও সেলিম নামের 2 ব্যক্তি সহ একটি চক্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বিভিন্ন বাসা বাড়িতে দিয়ে আসছেন। গতকালও ঠিক একই কায়দায় তারা গ্যাস সংযোগটি নিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় কিন্তু এখানে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার কারণে এখানকার অনেকেই দগ্ধ হয়েছেন, যাদের আপনারা জানিয়েছেন ইতিমধ্যেই আশঙ্কা যুক্ত হয়েছে, তাদের অনেকের অবস্থা খুবই খারাপ। তবে স্থানীয় লোকজনের অভিযোগ আছে যে স্থানীয় গ্যাস অফিসের লোকজনের যোগ সাজেছে স্থানীয় যে একটি চক্র, তারা মিলেই কিন্তু এই অবৈধ গ্যাসের বাণিজ্য এখানে চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ইসরাত, অবৈধ গ্যাস বাণিজ্যের কথা জানাচ্ছেন আপনি স্মিথ, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের জন্য উজাড় করা ভালোবাসা দিয়ে যাচ্ছে দেশবাসী। এই সুযোগ কাজে লাগাতে অবাক কাণ্ড ঘটিয়েছেন এক নারী। বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামীকে আন্দোলনে নিহত দাবি করে আশুলিয়া থানায় মামলা করেছেন 130 জনের নামে। যমুনার অনুসন্ধানে খোঁজ মিলেছে সেই আলামিনের। বলেছেন তাকে মৃত দেখিয়ে মামলা করার ভর করেছে আতঙ্ক, বিপদে পড়তে পারেন মিথ্যা মামলার কারণে। সহকর্মী মাহফুজুর রহমান নিপুর সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন। জুলাই আগস্টের আন্দোলনে হত্যাযজ্ঞ চলে আশুলিয়া এলাকায়। সেখানে নিহতদের একজনের পরিচয় ছিল অজানা। ওই অজ্ঞাত ব্যক্তিকে স্বামী আলামিন বলে দাবি করেন কুলসুম নামের এক নারী। হত্যা মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে, যা আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় 8 নভেম্বর। স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করলেও কুলসুমের আচরণ ছিল সন্দেহজনক। অভিযোগ ওঠে কারো কারো কাছ থেকে টাকা চেয়ে আসামির তালিকা থেকে নাম কাটানোর প্রস্তাবের। বিষয়টি অনুসন্ধানের এক পর্যায়ে র্যাবের সহযোগিতায় মিলে আল আমিনের ভাইয়ের খোঁজ। আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করার পর আমি বললাম যে ভাই যেখানে থাকুক আমার ভাই তো সেফ আছে। আর ওনারা বলতেছে হ্যাঁ ওর সেফটাই দরকার আমাদের।
বেরিয়ে আসতে থাকে আসল ঘটনা। জুলাই থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আল আমিন এবং স্ত্রী কুলসুম ছিলেন সিলেটে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুরিতে আসছিলাম। জুরিতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আসছিলাম। আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। 2-3 দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। মৃত দেখিয়ে মামলাসহ নানা কারণে ভীত হয়ে নিজেই দক্ষিণ সুরমা থানায় হাজির হন আল আমিন। বাদীর ছবি দেখে চিহ্নিত করেন স্ত্রী কুলসুমকে। খোলাসা করেন তাকে আন্দোলনে নিহত দেখানোর পেছনের কারণ। ও আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে। এই জন্য আমি এখানে আসা। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি। জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলার ঘটনায় হতবাক আল আমিনের বাবা। আমার ছেলে মারা যায়নি, আমার ছেলে জীবিত। এখন তুমি যে মানুষগুলোর নামে কেস করলে, এটা কি ঠিক করলে? মিথ্যা কেস একটা দিয়ে আমার ছেলেরে হয়রানি করলে। এ বিষয়ে মামলার বাদী কুলসুমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পুরো বিষয়টি এখন দেখছে আশুলিয়া থানা পুলিশ। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে গ্রুপের অন্যান্য কোম্পানিতে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। বেক্সিমকো ফার্মার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, রিসিভার নিয়োগে নিয়ে জারিকৃত রুল 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় রিসিভার বেক্সিমকো ফার্মার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী মনিরুজ্জামান। 5 সেপ্টেম্বর এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়। অনলি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপিল করেছে, অন্যান্য কোম্পানি করে না এই গ্রুপের। তো সেই আপিলে আজকে শুনানির পরে অনারেবল অ্যাপিলেট ডিভিশন 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে। আদেশের ফলে যা হইল সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র স্টেটা কার্যকর হচ্ছে এখন। বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে। এদিকে বেক্সিমকো গ্রুপের নবনিযুক্ত রিসিভার রুহুল আমিন জানিয়েছেন, সবার স্বার্থ রক্ষা করে কোম্পানির অর্জিত অর্থের সৎ ব্যবহার নিশ্চিত করা হবে। জানান, উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করা হবে। রিসিভার নিয়োগের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর অচলাবস্থার নিরসন হবে, এমনটাই ভাবেন বিশ্লেষকরা। রাজনৈতিক পট পরিবর্তনে গ্রেপ্তার হয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। বাকি পরিচালকরাও পলাতক। ফলে নেতৃত্বহীন হয়ে পড়েছে গ্রুপটি। অনেক কারখানায় দেখা দিয়েছে অচলাবস্থা। বেক্সিমকো গ্রুপের কার্যক্রম পরিচালনা এবং এর সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনার জন্য গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকে রিসিভার নিয়োগের নির্দেশ দেয় আদালত। সে নির্দেশনা মেনে রোববার নির্বাহী পরিচালক রুহুল আমিনকে রিসিভার নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন রিসিভার বলেন, স্বাভাবিক নিয়মেই চালু থাকবে সব কারখানা, অক্ষুণ্ণ রাখা হবে সবার স্বার্থ, শুধু অর্জিত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করবেন তারা। আর্থিক বিষয়গুলি খতিয়ে দেখাটাই আমাদের মূল লক্ষ্য, যাতে করে কোম্পানিগুলির যে উৎপাদন সেটা অব্যাহত আছে কিনা সেটা খেয়াল করা এবং তার থেকে যে অর্জিত অর্থ সেগুলি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কোম্পানির হিসেবে আসে কিনা এবং অর্থের যে বহির্গমন যেটা হয় সেটাও যথাযথভাবে হচ্ছে কিনা সেগুলি খেয়াল রাখাটাই আমাদের মুখ্য ভূমিকা। বিভিন্ন ব্যাংকে বেক্সিমকো গ্রুপের মোট ঋণ প্রায় 40,000 কোটি টাকা। এর বাইরে এসব ব্যাংকের 2600 কোটি টাকার বেশি বিনিয়োগ আছে বন্ডে। কোম্পানির আয় থেকে দায় দেনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান রিসিভার। উৎপাদনের মাধ্যমে ব্যাংকের যে দায় দেনা আছে, অন্যান্য দায় দেনা আছে, সেগুলি যাতে তারা উৎপাদন করে
পরিশোধ করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। কারণ উৎপাদন যদি অব্যাহত না থাকে তাহলে ব্যাংকের দায় দেনা পরিশোধ করা বা অন্যান্য যে সমস্ত দায় দেনা আছে সেগুলি পরিশোধ করা কোম্পানির পক্ষে সম্ভব হবে না। এই জন্য এগুলিকে সচল রাখতে হবে। রিসিভার নিয়োগের ফলে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানি নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা কেটে যাবে বলেও মনে করেন বিশ্লেষকরা। রিসিভার নিয়োগ করার আগে পজিটিভলি দেখি এই জন্যই এটা অভিভাবক নাই, কারণ মূল মালিক সিনে নাই। তো আমরা যেটা দেখতে চাবো সেটা হচ্ছে আয় ব্যয়টা যাতে ঠিক থাকে, ট্রান্সপারেন্ট থাকে, আর প্রায়োরিটি অনুযায়ী যাতে খরচগুলা করে। দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের স্বার্থেই বেক্সিমকো গ্রুপের সব কারখানা সচল রাখা দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যাতে চালু থাকে, এটা দুই কারণে। এক তো ইকোনমির খাতিরে দরকার, আর একটা হচ্ছে ওইগুলোতে অনেক এমপ্লয়িজ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে আলোচনায় ইউক্রেন ইস্যু। যুদ্ধ বন্ধের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও এখনও কোনো পরিকল্পনার কথা স্পষ্ট করেননি নবনির্বাচিত প্রেসিডেন্ট। অনেকেই ভাবছেন ওভাল অফিসে ঢুকেই কিয়েভকে সহায়তা বন্ধ করবেন ট্রাম্প। বুধবার বাইডেন ট্রাম্প বৈঠকেও তাই বিশেষ গুরুত্ব পাবে এই ইস্যু। ইউক্রেনের পাশে থাকার অনুরোধ করবেন বাইডেন, জানিয়েছে হোয়াইট হাউস। কিন্তু ট্রাম্প কি রাখবেন সেই অনুরোধ? আর মাত্র 2 মাস, এরপর ওভাল অফিস থেকে বিদায় নেবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। অভিষেক হবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আর তারপরই বদলে যাবে বিশ্বের বহু হিসাব নিকাশ। তবে ট্রাম্পের জয় নিশ্চিতের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় ইউক্রেন ইস্যু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে প্রেসিডেন্সি মেয়াদের এই শেষ 2 মাস ইউক্রেনকে সর্বোচ্চ সহযোগিতার সব চেষ্টাই করবে বাইডেন প্রশাসন। এরই মধ্যে কিয়েভের জন্য অনুমোদিত $600 কোটি জেলেনস্কি প্রশাসনকে বুঝিয়ে দিতে তোড়জোড় শুরু করেছে ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে আসছে শীতে রুশ মিসাইল হামলা থেকে বাঁচতে ইউক্রেনকে 5 শতাধিক ইন্টারসেপ্টর দেওয়ার কথা ছিল পেন্টাগনের। নির্বাচনের পর যা ইউক্রেনে পৌঁছাতে তাড়াহুড়ো শুরু করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ট্রাম্পের অভিষেকের আগেই ইউক্রেনকে যতটুকু সম্ভব শক্তিশালী করে দিয়ে যেতে চান বাইডেন। ট্রাম্প যদি ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন কখনোই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, বদলে যাবে পুরো যুদ্ধেরই গতিপথ। আগেও দেখা গেছে যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে বিপাকে পড়ে ইউক্রেন। বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে ওভাল অফিসে বৈঠক করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেও গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু। বৈঠকে ট্রাম্প প্রশাসনকে ইউক্রেনের দিক থেকে মুখ ফিরিয়ে না নেয়ার আহ্বান জানাবেন বাইডেন, জানিয়েছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুরু থেকেই ইউক্রেনকে এত বিপুল অর্থের সহযোগিতার ঘোর বিরোধী রিপাবলিকানরা। ওভাল অফিসে পা রেখেই ইউক্রেনকে সহায়তার লাগাম টানবেন ট্রাম্প, তা অনেকটাই নিশ্চিত, বলছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ইউক্রেনপন্থী রাজনীতিবিদদের প্রশাসনে না রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন অর্থ খরচের চেয়ে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা আগে জরুরি। মার্কিন নাগরিকরা তাই চায়। বাইডেন প্রশাসনের পর ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য ইউরোপীয় দেশগুলোর উপরই নির্ভর করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে রাশিয়ার মতো বড় পরাশক্তির বিরুদ্ধে কতদিন লড়াই চালাতে পারবে ইউক্রেন, সে প্রশ্ন থেকেই যায়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। অর্থ পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। উত্তর 24 পরগনা, কলকাতা সহ 12টি স্থানে চলছে তল্লাশি। ঝাড়খণ্ডের একটি আদালতে দায়ের হওয়া অর্থ তছরুপের মামলার জেরে এই অভিযান জানিয়েছেন কর্তৃপক্ষ। কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারী কয়েকজনও আছে সন্দেহভাজনদের তালিকায়। মধ্যমগ্রামে পিঙ্কি ও অভিজিৎ বসু নামের দুজনের ফ্ল্যাটে চালানো হয় তল্লাশি। তাদের একাধিক ঠিকানার খবর রয়েছে স্থানীয় পুলিশের কাছে। প্রতিটি স্থানে অভিযান চালানো হবে, এমনটাই জানিয়েছে ইডি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের কলকাতা প্রতিনিধির কাছ থেকে। আমাদের কলকাতার প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সাথে যুক্ত আছেন। আর সুকান্ত, তল্লাশি অভিযানের সবশেষ আপডেট কি আমাদেরকে জানাবেন, এবং কলকাতা সহ ভারতের 12টি জায়গায় হঠাৎ কেন ইডির এই তৎপরতা, সে ব্যাপারেও জানাবেন আমাদের। বলে রাখি যে তুমি
একটি ঘটনা ঘটেছিল, হাজার হাজার কোটি কোটি টাকা সেখানে অর্থ পাচার হয়েছিল বাংলাদেশ থেকে ভারতে। সেই রকম কিছু কিন্তু আজ পেয়েছে ঝাড়খণ্ডের একটি মামলার যে অর্থ যে ট্রানজাকশন হয়েছে, সেই আর্থিক যে লেনদেন, সেই লেনদেনের সূত্র ধরেই কিন্তু ইডির আধিকারিকরা ভারতবর্ষের প্রায় 12টি জায়গায় আজকে একইভাবে কিন্তু তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে আমার এই পিছনে যে আবাসনটি রয়েছে, এই আবাসনেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃত্ব আসা যাওয়া করতেন এবং ভোর 6টা থেকে আজকে কিন্তু এই গোটা আবাসনটি ঘিরে রেখেছে ভারতের কেন্দ্রীয় বাহিনী। ইডির আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই আবাসনের যারা আবাসিক আছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। তাদের কাছ থেকেই জানতে পেরেছেন যে এখানে কিন্তু শুধু ভারতের নয়, বাংলাদেশের বহু ব্যবসায়ী এবং অপরিচিত মানুষ তারা এখানে আসছেন এবং তার সঙ্গে শুধু এই আর্থিক যে কালো টাকা দেশে আসার শুধু তাই নয়, নারী পাচারেরও কিন্তু একটা অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত আমরা যেখানে আছি এখানে যেমন তল্লাশি চলছে, এর থেকে কিন্তু প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে আরো কিছু জায়গায় একইভাবে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। প্রচুর অর্থ পাওয়া গেছে এমনটাও শোনা গেছে যে নগদ অর্থ। এখন সম্প্রতি যে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনে যে সাপের যারা ক্ষমতাসীন যারা ছিলেন তাদেরও আনা আছে কিনা সেটা দেখতে। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন ইডির হঠাৎ করেই তৎপরতার বিষয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে গতিতে মুগ্ধতা ছড়িয়েছেন অভিষিক্ত বাংলাদেশি পেসার নাহিদ রানা। করেছেন টাইগারদের রেকর্ড 150.9 কিলোমিটার গতির বল, নিয়েছেন 2 উইকেট। রানার পেসে মুগ্ধ হয়ে ক্যারিবিয়ান গ্রেট ইয়ান বিশপ দিয়েছেন পোস্ট। রানার সেরা যত্ন নেবার জন্য বিসিবিকে তাগিদ দিয়েছেন বিশপ। হাসান মাহমুদের বিশ্রাম আর পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হঠাৎ করে সুযোগ পান নাহিদ রানা। নির্বাচকরা জানান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাদা বলে রানা কেমন করেন দেখে নেবার সুযোগটা হাতছাড়া করতে চান না তারা। তবে ভিসা জটিলতায় দলের সাথে শুরুতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিতে পারেননি রানা। মিস করেছেন প্রথম ওয়ানডে। তবে শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে ঠিকই রানাকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। আর সেই সুযোগটার শতভাগ ব্যবহার করে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টাইগার ভক্ত এমনকি বিদেশি এক্সপার্টদেরও মন জয় করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এই স্পিড স্টার। ম্যাচের দ্বিতীয় ওভারেই রানার হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই দারুণ গতিতে বল করেন রানা। তার তৃতীয় ডেলিভারির স্পিড ছিল 148.7 কিলোমিটার। শারজার স্লো উইকেটেও গড়ে 145 কিলোমিটারের উপরের গতিতে বল করেছেন 22 বছর বয়সী এই তরুণ। ম্যাচের 8ম ওভারে করা দ্বিতীয় বলটি ছিল সবচেয়ে বেশি গতির, প্রায় 151 কিলোমিটারের। আরও নির্দিষ্ট করে বললে 150.9 কিলোর, যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের করা দ্রুততম ডেলিভারি। ওই ওভারের চতুর্থ বলেই সেদিকুল্লাহকে বোল্ড করে প্রথম ওয়ানডে উইকেটের স্বাদ পান, যে বলের গতি ছিল 148.9 কিলোমিটার। তবে পেসের সাথে ছিল নিখুঁত ইনসুইংও। 5 ওভার 13 রান 1 উইকেট, এটাই ছিল নাহিদ রানার প্রথম স্পেল। তবে কম রান দিয়ে উইকেট নেবার পাশাপাশি তার সবচেয়ে বড় শক্তি ছিল গতিতে সবসময় আফগান ব্যাটারদের অস্বস্তিতে রেখেছিলেন তিনি। নাহিদের প্রথম 5 ওভার দেখেই মুগ্ধ হয়েছেন ক্যারিবিয়ান সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রানাকে ফিট রাখতে বিসিবিকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন তিনি। বিশপ লিখেন, বাংলাদেশকে এখন থেকেই সাবধানী হতে হবে, উদ্যোগ নিতে হবে। তাদের যে সামর্থ্য আছে তার মধ্য থেকে সেরা স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দিতে হবে নাহিদ রানা ও তাদের পেস বোলিং গ্রুপের জন্য। রানার গতি খুবই প্রশংসনীয়। পরের 5 ওভারেও সফল ছিলেন রানা। গুলবাদিন নাইবের উইকেটও পেয়েছেন তিনি। সিরিজ হারের দুঃখের মাঝেও নিশ্চিতভাবেই নাহিদ রানা বড় প্রাপ্তি বাংলাদেশ দলের জন্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।